সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং যারা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী, স্কুল থেকে দূরে থাকলেও আমরা পড়ালেখা থেকে দূরে নই। তার এই ধারাবাহিকতা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কার্তিক চক্রবর্তী, বিবিএস, বিএড, এমবিএস অ্যাকাউন্টিং সহকারী শিক্ষক, শাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। নিচে ছবিগুলো লক্ষ্য করি। ছবি 1 আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? নগদ টাকা দেখতে পাচ্ছি। দ্বিতীয় ছবিতে শিক্ষার্থীবৃন্দু তোমরা কি দেখতে পাচ্ছ? এটা একটা কি? এটা একটা হচ্ছে চেক। চেকটা কি? নগদ টাকা সামিল, অর্থাৎ যেটা এই চেকটা আমরা নগদ ক্রয়ে বিক্রয়ে আমরা এটা ব্যবহার করতে পারি, অর্থাৎ নগদ লেনদেনে। এখানে আমরা দুইটি দোকান লক্ষ্য করছি। দুইটি দোকানে, একটা মুদি দোকান এবং জুয়েলারি দোকানে ক্রয় বিক্রয় হচ্ছে। প্রথমটিতে নগদে, দ্বিতীয়টিতে চেকে, অর্থাৎ চেকেও মানে নগদের মতোই নগদ টাকা সামিল, যেটা নগদ লেনদেনে পর্যায়ে পড়ে। তো ঠিকই বুঝতে পারছো আজকের বিষয় আমাদের কি? নগদান বই বা ক্যাশ বুক। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই পাঠটা মনোযোগ দিয়ে দেখি, আমরা নগদান বই কি বলতে পারবো, নগদান বইয়ের শ্রেণী বিভাগ করতে পারবো। এক ঘরা নগদান বই করতে আমরা সক্ষম হব, 2 ঘরা নগদান বই প্রস্তুত করতে পারবো। তো সবার আগে আমরা জেনে নিই নগদান বই কাকে বলে। নগদান বই যে বইতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্ত প্রকার নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ নগদ প্রাপ্তি ও পরিশোধগুলো তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করা হয়, সেই বইকে নগদান বই বলা হয়। আগে বলে রাখি, নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ নগদ প্রাপ্তি এবং পরিশোধগুলো নগদান বইতে লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ অনগদ বা বাকি লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ করা হয় না। নগদান বইয়ের শ্রেণী বিভাগ। নগদান বইকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই এবং খুচরা নগদান বই। 1 ঘরা নগদান বইয়ের ছক সাধারণত ডেবিট এবং ক্রেডিট পাশ আছে, 2টা পাশ। তো তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা ডেবিট পাশে, আবার ক্রেডিট পাশে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। অর্থাৎ তারিখ থেকে টাকা পর্যন্ত ডেবিট পাশে 5টি কলাম এবং ক্রেডিট পাশে তারিখ থেকে টাকা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 5টি কলাম আছে, অর্থাৎ 5টি 10টি ঘর আছে 1 ঘরা নগদান বইয়ে। শুধু নগদ অর্থের আদান প্রদান এই বইতে লেখা হয়। সচরাচর ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, এটি থেকে মাস শেষে হাতে নগদ অর্থের পরিমাণ আমরা জানতে পারি। 2 ঘরা নগদান বইয়ের ছক। 2 ঘরা নগদান বইয়ে একটি মানে বাড়তি যে ঘরটি ব্যাংক, অর্থাৎ ডেবিটে একটা ব্যাংকের ঘর, ক্রেডিটে আরেকটি ব্যাংকের ঘর। তো 1 ঘরা নগদান বইয়ে যদি ঘর হয় 10টি, 2 ঘরা নগদান বইয়ে 2টি ঘর বেড়ে 2 ঘরা নগদান বইয়ের ঘরের সংখ্যা হচ্ছে 12টি। অর্থাৎ তারিখ থেকে ব্যাংক পর্যন্ত ডেবিট পাশে 6টি ঘর আছে, আবার তারিখ থেকে ব্যাংক পর্যন্ত ক্রেডিট পাশে 6টি ঘর আছে। এভাবে 6টি 12টি ঘর হচ্ছে 2 ঘরা নগদান বইয়ে। নগদ অর্থের আদান প্রদান ও ব্যাংক সংক্রান্ত যেই কোনো লেনদেন এই বইতে লেখা হয়। এতে ব্যাংক কলামে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতে পারে। এটি থেকে মাস শেষে নগদ অর্থ ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ জানা যায়। তবে ক্রেডিট উদ্বৃত্ত যদি প্রকাশ করে তাহলে ব্যাংক উদ্বৃত্তের পরিবর্তে ব্যাংক জমা অতিরিক্ত আমরা জানতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, 3 ঘরা নগদান বইয়ের ছক। 3 ঘরা নগদান বইয়ে আমরা ইতিমধ্যে জেনেছি 1 ঘরা নগদান বইয়ে ঘর সংখ্যা হচ্ছে 10টি, 2 ঘরা নগদান বইয়ে ঘর সংখ্যা হচ্ছে 12টি, 3 ঘরা নগদান বইয়ে ঘর সংখ্যা 14টি। তো 14টি নতুন ঘর কোনটা? ডেবিট পাশে একটি বাট্টার ঘর, ক্রেডিট পাশে একটা বাট্টার ঘর। অর্থাৎ তারিখ থেকে ব্যাংক এখানে যে 60টি ঘর আছে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে তারিখ থেকে ব্যাংক পর্যন্ত 60টি, মোট 14টি ঘর আমরা লক্ষ্য করি।
নগদ অর্থ ব্যাংক ও বার্তা সংক্রান্ত লেনদেন এই বইতে লেখা হয়। এতে ব্যাংক কলামে ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে। এটি থেকে ব্যাংক কলামে ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করতে পারে। এটি থেকে মাস শেষে হাতে নগদ অর্থ ব্যাংক উদ্ধৃত বার্তার পরিমাণ জানা যায়। তো যদি ব্যাংক ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে তাহলে আমরা জানতে পারবো ব্যাংক জমাতি রিক্তের পরিমাণ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটা ব্যবহারিক সমস্যা তোমাদের জন্য নিয়ে এসেছি। জনাব আলীর ব্যবসায়ী লেনদেনগুলো নিয়ে একটি একঘরা নগদান বই প্রস্তুত করো। তো আমরা একটা একঘরা নগদান বইয়ের সমস্যা সমাধান দেখাবো। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি কি জানুয়ারি 1 হাতে নগদ কত আছে 25,000 টাকা। হাতে নগদ হচ্ছে ব্যালেন্স বিডি। নগদান বইয়ে আমরা ডেবিট পাশে লিখব কি ব্যালেন্স বিডি এবং টাকার ঘরে লিখব 25,000 টাকা। এবার জানুয়ারি 5 নগদ ক্রয়। নগদ ক্রয় করলে সাধারণত টাকা প্রদান হয়, অর্থাৎ টাকা চলে যায়। তাহলে প্রদান পাশে আমরা প্রদানের ঘরে ক্রয় হিসাব লিখে টাকার ঘরে আমরা 5,000 টাকা লিখব। অর্থাৎ আমি আবার বলছি, প্রদানের পাশে প্রদানের ঘরে ক্রয় হিসাব লিখে 5,000 টাকা টাকার ঘরে লিখলাম। জানুয়ারি 8 নগদ বিক্রয় 8,000 টাকা। নগদ বিক্রয় করলে কি হয় শিক্ষার্থী বন্ধুরা, নগদ টাকা আমরা কি পেয়ে থাকি, অর্থাৎ নগদ টাকা প্রাপ্তি হয়। তো আমরা এই লেনদেনটা কিভাবে পোস্টিং দিব, আমরা প্রাপ্তি পাশে তারিখের ঘরে 8 তারিখ লিখে প্রাপ্তি পাশে বিক্রয় হিসাব লিখব এবং টাকার পরিমাণ 8,000 টাকা। জানুয়ারি 11 বেতন প্রদান। বেতন প্রদান পাশে প্রদানের ঘরে বেতন হিসাব লিখব। প্রদানের ঘরে কি লিখব বেতন হিসাব এবং টাকার ঘরে টাকার পরিমাণটা লিখব, অর্থাৎ 3,000 টাকা। জানুয়ারি 17 বার্তা প্রাপ্তি 4,000 টাকা। বার্তা প্রাপ্তি কি হবে শিক্ষার্থী বন্ধুরা, বার্তা প্রাপ্তি কোন পাশে বসবে, এটা অবশ্যই প্রাপ্তি, তাহলে প্রাপ্তি পাশে বসবে। প্রাপ্তির পাশে আমরা বার্তা প্রাপ্তি লিখে প্রাপ্তির পাশে বার্তা প্রাপ্তি লিখে টাকার ঘরে কত লিখব 4,000 টাকা। তারপর আছে কি জানুয়ারি 22 মণিহারি ক্রয় 1,000 টাকা। মণিহারি ক্রয় করলে কি হয়, নগদ টাকা আসে না যায়, নগদ টাকা চলে যায়, অর্থাৎ প্রদান হয়। তাহলে আমরা কি প্রাপ্তি পাশে লিখবো না প্রদান পাশে লিখবো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা কোন পাশে লিখবো, প্রাপ্তি পাশে লিখবো। কত টাকা, সরি প্রদান পাশে লিখবো। এটা আমরা কত টাকা মণিহারি হিসাব লিখে 1,000 টাকা টাকার ঘরে লিখবো। তারপর কি আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় করলে কি হয়, টাকা চলে যায়, অর্থাৎ প্রদান হয়। এটাও আমরা প্রদান পাশে লিখবো। প্রদানের ঘরে আসবাবপত্র হিসাব লিখে আমরা টাকার ঘরে 10,000 টাকা লিখবো। এভাবে আমরা সকল লেনদেনগুলো আমরা কি করলাম, পোস্টিং দিলাম, অর্থাৎ সকল লেনদেনগুলো আমরা কি করলাম, বসালাম প্রাপ্তি এবং প্রদান পাশে। এবার আমরা কি করব, ব্যালেন্স তৈরি করব। তো আমরা ব্যালেন্সটা কিভাবে তৈরি করব, আমরা দেখতে পাচ্ছি যে ডেবিট পাশে টাকার পরিমাণ আছে, ক্রেডিট পাশে টাকার পরিমাণ আছে। যে পাশে টাকার পরিমাণ বেশি, সাধারণত একঘরা নগদান বইয়ে ডেবিট পাশে টাকার পরিমাণ বেশি থাকে। তো ডেবিট পাশে আমরা যোগফলটা আগে করলাম। কত হলো যোগফল, 37,000 টাকা। কিন্তু ক্রেডিট পাশে যোগফল করলে 37,000 টাকা নাই। তারপর আমরা ক্রেডিট পাশেও 37,000 টাকা লিখলাম। তো ক্রেডিট পাশে কিন্তু 37,000 টাকা নাই, কত টাকা কম আছে, 18,000 টাকা। এই 18,000 টাকার একটা নাম হবে, সেটা হচ্ছে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি মানে কি, সিডি মানে ক্যারিড ডাউন, যেটা অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে নিতে হবে, অর্থাৎ পরবর্তী মাসে এটা আমরা পরবর্তী মাসে আমরা এটাকে নিয়ে যাব। তো ক্যারিড ডাউন নিতে হবে, ক্যারিড ডাউন সিডি মানে কি ক্যারিড ডাউন নিতে হবে। তো কত টাকা, 18,000 টাকা। এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এটার একটা তারিখ হবে, সেটা হচ্ছে চলতি মাসে, অর্থাৎ যেই মাসের আমরা অঙ্ক করব সেই মাসের শেষ তারিখ। এখানে জানুয়ারি মাস 31 তারিখ হচ্ছে শেষ তারিখ, জানুয়ারি মাস 31 মাস, এটা শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি, জানুয়ারির 31 তারিখ, এই কারণে আমরা লিখলাম। তো এই ব্যালেন্সটা আবার পরবর্তী মাসের 1 তারিখে নিয়ে আসবো। পরবর্তী মাস হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ। এই ব্যালেন্সটা ব্যালেন্স বিডি, অর্থাৎ ব্রড ডাউন, যেটাকে বলা হয় আনিত হলো। অর্থাৎ সিডি মানি ক্যারিড ডাউন নিতে হবে, আর বিডি ব্যালেন্স বিডি মানি ব্রড ডাউন আনিত হলো, যেটা আমরা অর্থাৎ জানুয়ারি 31 শেষ তারিখে আমরা এটা এই ব্যালেন্সটা নিয়ে আসলাম পরবর্তী মাসের 1 তারিখে, এবং এটার নাম হবে ব্যালেন্স বিডি। কত টাকা, ওই টাকাটাই, অর্থাৎ ব্যালেন্স সিডি যে 18,000 টাকা, ফেব্রুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি ওই 18,000 টাকাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা একঘরা নগদান বইয়ের একটা সমাধান করলাম।
এটা একটু ভালো করে দেখবে এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবে। আমরা আরেকটা সমস্যা নিয়ে এসেছি। জনাব কামালের ব্যবসায়ে জানুয়ারি 2020 সালে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পূর্ণ হয়। অর্থাৎ এই লেনদেনগুলোর আলোকে আমরা একটা 2 গড়া নগদান বই প্রস্তুত করব। 2 গড়া নগদান বই আমরা কিভাবে বুঝতে পারছি এটা 2 গড়া নগদান বই? কারণ এখানে ব্যাংকের একটা কলাম আছে, ব্যাংক তহবিল। নগদ এবং ব্যাংক তহবিল যদি নিয়ে শুরু করা হয় তাহলে সেটা হবে 2 গড়া নগদান বই। এবং 3 গড়া নগদান বই হবে কখন? যখন বাট্টার কথা বলা থাকবে। এখানে কোনো বাট্টার কথা বলা আছে? এখানে কোনো বাট্টার কথা বলা নাই, তাই এটা 3 গড়া নগদান বই হবে না, 2 গড়া নগদান বই হবে। তো প্রথম লেনদেন কি? জানুয়ারি 1 নগদ 50,000 টাকা ও 2 লক্ষ টাকার ব্যাংক তহবিল নিয়ে ব্যবসা শুরু। তো এটা ডেবিট পাশে অর্থাৎ প্রাপ্তি পাশে আমরা কি লিখব? ব্যালেন্স বিডি নগদের ঘরে 50,000 টাকা, নগদের প্রাপ্তি পাশে ব্যালেন্স বিডি নগদের ঘরে 50,000 টাকা এবং ব্যাংকের ঘরে আমরা 2 লাখ টাকা লিখলাম। তারপরে শিক্ষার্থী বন্ধুরা 4 তারিখের লেনদেনটা কি দেওয়া আছে? নগদে পণ্য ক্রয় 15,000 টাকা। তো এটা কোন পাশে বসবে? নগদে পণ্য ক্রয় করলে টাকার প্রাপ্তি হয়, নগদ টাকা কি আসে না চলে যায়? আমরা জানি পণ্য ক্রয় করলে টাকার প্রদান করতে হয়, তাই এটা ক্রেডিট পাশে প্রদানের ঘরে আমরা ক্রয় হিসাব লিখব। প্রদানের ঘরে কি লিখব? ক্রেডিট পাশে প্রদানের ঘরে আমরা ক্রয় হিসাব লিখব এবং টাকার ঘরে আমরা নগদ টাকা 15,000 টাকা বসিয়ে দিলাম। এভাবে আমরা 4 তারিখের লেনদেনটা পোস্টিং দিলাম। তারপরে 5 তারিখে কি আসলো? জানুয়ারি 5 পণ্য বিক্রয় 2 লক্ষ টাকা, যার 50% হচ্ছে চেকে। পণ্য বিক্রয় কত? 2 লক্ষ টাকা, 50% চেকে। অর্থাৎ এই 2 লক্ষ টাকার 50% 1 লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। যেহেতু চেকে বলছে এই কারণে 50,000 1 লক্ষ টাকা 50% ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। তো আমরা পণ্য বিক্রয় করলে সাধারণত টাকা আসে না যায়, আমরা জানি টাকার প্রাপ্তি ঘটে। তাই আমরা প্রাপ্তি পাশে নগদের ঘরে বিক্রয় প্রাপ্তি পাশে আমরা কি প্রাপ্তি পাশে কি লিখব? বিক্রয় হিসাব লিখে নগদের ঘরে 1 লাখ টাকা এবং ব্যাংকের ঘরে আমরা 1 লাখ টাকা বসিয়ে দিলাম। তারপর ব্যবসায়ের জন্য মাপার স্কেল ক্রয়। এটা মাপার স্কেলটা কোন হিসাবে পড়ে? অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম ক্রয় করলে কি হয়? নগদ টাকা চলে যায় অর্থাৎ প্রদান হয়। তো আমরা ক্রেডিট পাশে প্রদানের ঘরে অফিস সরঞ্জাম লিখে টাকার ঘরে কত লিখব? 7,000 টাকা। 5 তারিখে চেকটি প্রত্যাখ্যান করা হলো। 5 তারিখের চেক অর্থাৎ আমরা 5 তারিখে যে 50% চেকে ক্রয় করছি ওই চেকের টাকাটা কি হয়েছে? প্রত্যাখ্যান হয়ে গেছে। তো এটা আমরা কি করব? 5 তারিখে চেকের টাকাটা কোথায় আছে? ডেবিট পাশে ব্যাংকের ঘরে। তো আমরা 8 তারিখে যে চেকটা প্রত্যাখ্যান হয়েছে সেটা আমরা লিখব কোন পাশে? এটার বিপরীত পাশে। অর্থাৎ এখানে 1 লাখ টাকা আছে ডেবিট পাশে ব্যাংকের ঘরে, আর যেহেতু প্রত্যাখ্যান হয়েছে তা আমরা ক্রেডিট পাশে এর বিপরীত পাশে লিখে আমরা ব্যাংকের কলামে 1 লক্ষ টাকা দিব। যেহেতু প্রত্যাখ্যান হয়েছে তাহলে ডেবিট আর ক্রেডিটে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে ব্যালেন্সটা। এভাবে আমরা প্রত্যাখ্যিত চেকটা আমরা পোস্টিং দিব। অর্থাৎ যে আগের তারিখে কোন জায়গায় চেকের টাকাটা আছে, যদি ক্রেডিটে থাকে তাহলে আমরা ডেবিটে দিব, যদি ডেবিটে থাকে তাহলে আমরা ক্রেডিট দিব প্রত্যাখ্যিত চেকের টাকা। এবার আসি চেকে কর্মচারীর বেতন প্রদান। চেকে কর্মচারীর বেতন প্রদান মানে কি? ব্যাংকের মাধ্যমে কর্মচারীকে কত টাকা প্রদান করা হয়েছে বেতন বাবদ? 2,500 টাকা। 2,500 টাকা বেতন বাবদ প্রদান করা হয়েছে চেকে। যেহেতু চেকে প্রদান করছে, প্রদান পাশে আমরা বেতন হিসাব লিখে ব্যাংকের ঘরে টাকাটা লিখব। কারণ কি ব্যাংকের ঘরে কেন লিখব? কারণ প্রদানটা কি নগদে করে নাই, কিভাবে করছে? চেকে করছে। এই কারণে আমরা এটা ব্যাংকের কলামে লিখলাম। এবার ব্যাংক থেকে উত্তোলন কত টাকা? 12,000 টাকা। ব্যাংক থেকে উত্তোলন 12,000 টাকা। এটা একটা কন্ট্রা এন্ট্রি। তো শিক্ষার্থী বন্ধুরা কন্ট্রা এন্ট্রিটা কি? কন্ট্রা এন্ট্রি হচ্ছে যেই লেনদেন দ্বারা নগদ এবং ব্যাংকে একই সাথে প্রভাবিত করে সেটাই হচ্ছে কন্ট্রা এন্ট্রি। এটা কিভাবে? যেমন এটা এই ব্যাংক থেকে উত্তোলনের যদি আমরা জাবেদা করি তাহলে জাবেদাতে কি হয়? নগদান হিসাব ডেবিট হয় এবং কি ব্যাংক হিসাব ক্রেডিট হয়। অর্থাৎ একই সাথে দুইটা হিসাবে চলে আসছে, ব্যাংক নগদান হিসাব এবং ব্যাংক হিসাব।
তো এটা এই কারণে দুনো পাশেই বসবে, কারণ একটা ডেবিট আর একটা ক্রেডিট, অর্থাৎ ব্যাংক ক্রেডিট, নগদান ডেবিট। তো নগদান ডেবিট হলে আমরা কোন পাশে লিখব? ডেবিট পাশে লিখব নগদের ঘরে টাকা। এটার বিপরীত নাম কি? বিপরীত নাম ব্যাংক হিসাব। অপরদিকে ব্যাংক যেহেতু ক্রেডিট হয়েছে, একই টাকা আমরা ব্যাংকের কলামে লিখব এবং এটার বিপরীত নাম কি? নগদান হিসাব। এবং যেহেতু কন্ট্রা এন্ট্রি, এবং এটাকে চিহ্নিত করার জন্য আমরা ক লিখতে পারি অথবা সি লিখতে পারি। সিতে কন্ট্রা বা কতে কন্ট্রা এন্ট্রি। এভাবে আমরা কন্ট্রা এন্ট্রি পুস্টিং দেব। কন্ট্রা এন্ট্রি কি? অর্থাৎ যে লেনদেন দ্বারা নগদ এবং ব্যাংককে একই সাথে প্রভাবিত করে, সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। যেমন ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংক থেকে উত্তোলন করা। এবার দেখি জানুয়ারি 15, রতনের নিকট বিক্রয় ৩৫০০ টাকা। রতনের নিকট বিক্রয় ৩৫০০ টাকা। তো এটা কি নগদান বই আসবে? আমরা জানি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি নাম উল্লেখ থাকে তাহলে সেটা বাকি লেনদেন, অর্থাৎ অনগদ লেনদেন। আমরা জানি নগদান বইতে কোনো রূপ অনগদ লেনদেন বা বাকি লেনদেন আসে না। যেহেতু এটা নগদান বই, তাই 15 তারিখটা এই বইতে আসবে না। তো 18 তারিখে কি আছে? ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা আসবাবপত্র ক্রয় করলে কি হয় শিক্ষার্থী বন্ধুরা? টাকা আসে না যায়? অবশ্যই টাকা চলে যায়, অর্থাৎ প্রধান পাশে আমরা লিখব। প্রধান পাশে আমরা আসবাবপত্র হিসাব লিখে আমরা টাকার ঘরে নগদ, যেহেতু নগদ লেনদেন হয়েছে, 25,000 টাকা নগদের ঘরে আমরা লিখব। এরপরে আসি 20 তারিখ, বিক্রয় কর্মীকে কমিশন প্রদান করছে, তাও নগদে। যেহেতু এখানে চেক বা ব্যাংক কথা উল্লেখ নাই, তাও নগদে। তো আমরা কি প্রদান করা হয়েছে? প্রদান পাশে আমরা বিক্রয় কর্মীকে কমিশন প্রদান করছে, তাহলে কমিশন হিসাব লিখে নগদের ঘরে 5,000 টাকা লিখলাম। এবার 25 তারিখ, ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। এটাও একটা কন্ট্রা এন্ট্রি। আমরা জানি ব্যাংকে জমা দেওয়া এবং ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করাকে কন্ট্রা এন্ট্রি হয়। এই দুইটা কন্ট্রা এন্ট্রি আমি আগেও বলেছি। কন্ট্রা এন্ট্রি হচ্ছে যে লেনদেন দ্বারা নগদও একই সাথে নগদও ব্যাংকে প্রভাবিত করে, সেটা হচ্ছে কন্ট্রা। যেমন ব্যাংকে জমা দেওয়া হলো, সেটা কি হয় জাবেদা? ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে ব্যাংক ডেবিট, ডেবিট পাশে ব্যাংকের ঘরে টাকা লিখব, বিপরীত নাম কি হবে? নগদান হিসাব। এবং ক্রেডিট পাশে নগদের ঘরে টাকা লিখব, বিপরীত নাম হবে ব্যাংক হিসাব। এবং তারিখ 25, এবং কন্ট্রা এন্ট্রিকে চিহ্নিত করার জন্য আমরা দোনো পাশে ক লিখলাম। এবার আসি শেষ লেনদেন, যেটা জানুয়ারি 30, রতনের নিকট থেকে প্রাপ্তি 2,500 টাকা। 2,500 টাকা রতনের নিকট প্রাপ্তি, তাহলে অবশ্যই এটা নগদ অর্থ প্রাপ্তি হয়েছে। এবার আমরা কিভাবে এটা পোস্টিং দেব? ডেবিট পাশে প্রাপ্তির ঘরে রতন হিসাব লিখে টাকার ঘরে 2,500 টাকা লিখলাম। এভাবে আমরা সকল লেনদেনগুলো আমরা কি করলাম? পোস্টিং দিলাম, অর্থাৎ প্রাপ্তি এবং প্রদান পাশে লিখলাম। তারপরে আমরা এবার ব্যালেন্স নির্ণয় করব। ব্যালেন্স জের বা উদ্বৃত্ত আমরা নির্ণয় করব। উদ্বৃত্ত নির্ণয় করতে একটু লক্ষ্য করতে হবে তোমাদেরকে। আমরা নগদ কলামে ডেবিট পাশে নগদ কলাম এবং ক্রেডিট পাশে নগদ কলাম দেখলাম, এবং ডেবিট পাশে নগদ কলাম সবসময় বেশি টাকা হয় সাধারণত। নগদ কলামে যোগফল আমরা করলাম কত হয়? 1,66,500 টাকা। কিন্তু ক্রেডিট পাশে যোগফল 1,66,500 টাকা নাই, আরও কম আছে। তারপরে আমরা ক্রেডিট পাশেও যোগফলটা 1,66,500 দেখাইলাম। এ পাশে কত টাকা কম আছে? কম টাকা হচ্ছে, কত টাকা কম আছে? 1,07,500 টাকা এ পাশে কম আছে। তো আমরা কম টাকাটা লিখলাম। এই টাকাটার নাম হবে ব্যালেন্স সিডি, এবং সেটা হবে চলতি মাসের শেষ তারিখ। চলতি মাসের শেষ তারিখ, সেটা হচ্ছে ব্যালেন্স সিডি। এবার দেখা যায় কি দোনো পাশ সমান আছে, অর্থাৎ যেই টাকা কম সেটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। একইভাবে আমরা ব্যাংকের টাকা দোনো পাশে যোগফল, যে পাশে যোগফল বেশি ওই টাকাটা আমরা দোনো পাশে লিখবো। তো ডেবিট পাশে যোগফল বেশি 3,05,000 টাকা, তো এই টাকাটা আমরা ক্রেডিট পাশেও লিখলাম। কিন্তু অ্যাকচুয়ালি ক্রেডিট পাশে এই টাকা মানে নাই, 3,05,000 টাকা যোগফল নাই। কত টাকা কম আছে? অর্থাৎ ডেবিট পাশে যোগফল থেকে ক্রেডিট পাশে এই লেনদেনগুলোর টাকা যোগফল কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে আমরা দেখতে পাবো কত টাকা শর্ট আছে, মানে শর্ট আছে 1,90,500 টাকা। তো 1,90,500 টাকার একটা নাম হবে, সেটা হচ্ছে ব্যালেন্স সিডি। অর্থাৎ যে টাকা কম সেই টাকাই হচ্ছে ব্যালেন্স সিডি, এবং সেটা হবে
চলতি মাসের শেষ তারিখ। এবার এই টাকাকে আমরা নিয়ে আসব পরবর্তী মাসের 1 তারিখে। এই টাকাটা নগদের টাকা নগদের ব্যালেন্স হিসাবে দেখাবো, অর্থাৎ ব্যাংকের টাকা ব্যাংকের ব্যালেন্স, যে টাকাটা শর্ট আছে ওই টাকাটা আবার ব্যালেন্স বিডি হিসাবে আমরা দেখাবো, অর্থাৎ ওই টাকাটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমরা ব্যালেন্স বিডি হিসাবে দেখাবো, যেটা আমরা ব্যালেন্স সিডিতে দেখাচ্ছি। এর মধ্যে আমরা বলেছি সিডি মানি ক্যারিড ডাউন, অর্থাৎ সেটা নিতে হবে, আর বিডি মানি ব্রড ডাউন, যেটা আনিত, অর্থাৎ এই ব্যালেন্সটা আমরা নিয়ে এসেছি ফেব্রুয়ারি 1 তারিখ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা একটা 2 গড়া নগদান বইয়ের সমস্যার সমাধান করলাম। তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে এটা আরো সহজ লাগবে। বাড়ি কাজ: তোমার এলাকায় একজন মুদি ব্যবসায়ীর 2020 সালে জানুয়ারি মাসে 10টি নগদ লেনদেন সংগ্রহ করে একটি 1 গড়া নগদান বই প্রস্তুত করবে। শিক্ষার্থী বন্ধুরা, তো সবাইকে বিদায়ের শুভেচ্ছা, ধন্যবাদ, ভালো থেকো সবাই।